আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতি। আজকের এই বিশেষ দিনে বিশ্বের মানচিত্রে যুক্ত হয়েছে নতুন একটি দেশ, যার নাম বাংলাদেশ। আর আমরা সেই বাংলাদেশের নাগরিক। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবসময় কিন্তু আমাদের গর্ববোধ করা উচিত। আজকে কেন যেন অনেক দিন পরে ইচ্ছে হলো একটু নিজের দেশের পতাকাটা আঁকতে। ছোটবেলায় অনেক এঁকেছি, কারণ স্কুলে কিন্তু একটা সাবজেক্ট থাকে ড্রয়িংয়ের। তো সেই সময় আঁকাআঁকি করতাম, তখন আঁকাআঁকি একটু ভালোই পারতাম, যদিও অনেক দিন পরে আঁকছি, এখন আর অত ভালো পারি না। আর আমার সাথে কিন্তু আমার লিটল হেল্পার আছেই, যে কোনো কাজ করতে গেলেই সে ছুটে আসে। তো তাকে নিয়েই পতাকাটা আঁকছিলাম, সে ভীষণ খুশি হয়েছে। তো তারপরে আব্বু আবার আফিফকে একটা পতাকা এনে দিল। সে পতাকা নিয়ে সারা ঘর ছুটছে আর পতাকা নিয়ে দৌড়াচ্ছে। এখন যে ছোট্ট আফিফ সোনাকে দেখছেন, এটা হচ্ছে গত বছরের। তখন কিন্তু আফিফ খুবই ছোট্ট ছিল। তো আফিফের জন্য তখন বাহির থেকে এগুলো নিয়ে আসছিলাম। তো সেগুলো দিয়ে আফিফের সাথে একটু ছবিও তুলেছি। তখন মাত্র কেবল ধরা শিখেছে আফিফ। তো দেখতেই পাচ্ছেন ছোট্ট আফিফ সোনাকে। আর যারা আফিফ সোনাকে অনেক বেশি ভালোবাসেন আর আফিফের এই সুন্দর মুহূর্তগুলো দেখতে চান, তারা অবশ্যই আফিফের চ্যানেল ভিজিট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। না, ভালো আছি বলতে বলতে এটা অভ্যাস হয়ে গেছে। তো আল্লাহ যে অবস্থায় রাখছে ভালো আছি। শারীরিক দিক থেকে একটু অসুস্থ, ওটা মনে হয় ঠিক হয়ে যাবে। তো এখন হচ্ছে বাহিরে যাচ্ছি আমরা। আমি মনে হয় বেশিরভাগ ভিডিওতেই বলি বাহিরে যাচ্ছে, কারণ বাসা থেকে ভিডিও একটু কমই শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের সারাবুরির জন্য কিছু জিনিস কিনবো আর আফিফের জন্য, তো সেই জন্যই যাচ্ছি। তারপরে শাশুড়ির কিছু জিনিস লাগবে, তারপরে মানে আপনাদের ভাইয়ার শাশুড়ির কিছু জিনিস লাগবে। তো সবার জিনিস কিনতে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। ইদানিং একটু ব্যস্ততার কারণে রেগুলার ব্লগগুলো করতে পারছি না। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, সেটা কয়েক দিনের ভিডিওর অংশ নিয়েই হচ্ছে ভিডিওটা করা। আশা করি তারিখগুলো দেখলে বুঝতে পারবেন। ইউসুফ, ভালো আছো তুমি? ইউসুফ, ইউসুফ, হ্যাঁ সুন্দর নাম। আমার চাচাতো ভাইয়ের নাম আছে একটা ইউসুফ। কি হাসি দিচ্ছে দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাটা। তুমি থাকো, আসতেছি। বেবি কর্নারে যখনই কোনো শপিংয়ের জন্য আসি, তখনই ইউসুফের সাথে দেখা হয়ে যায়। আর মাশাআল্লাহ কি সুন্দর হাসে ওর সাথে কথা বললে। তো আসলে আজকে এসেছি সারার জন্য কিছু জিনিস কিনবো, আর সেই সাথে হচ্ছে কি, যেহেতু শীত চলে এসেছে, আফিফেরও টুকটাক কিছু জিনিস লাগবে। তো এই জন্যই তাদের উইন্টার কালেকশনগুলো একটু দেখতে এসেছিলাম। আর এদিকে কিউট একটা বুড়িকে দেখলাম, সে আমার হাতে মামপট দেখে সেটা নিবে। তো ওর আব্বু হয়তো বা ওকে ধরতে দিচ্ছিল না, জোর করে নিচ্ছিল। তো আমি বললাম জোর করে নিয়েন না, কান্না করবে। তো আমি আবার সুন্দর করে চাইলাম যে মামুনি এটা দিয়ে দাও, এটা রেখে দে। তো ও সুন্দর করে দিয়ে দিল। আসলে বাচ্চাদের সাথে একটু মায়া নিয়ে, সময় নিয়ে, যদি ধৈর্য নিয়ে কথা বলা যায়, ওরা কিন্তু শোনে। তো সারার জন্য একটা মামপট নিলাম। আফিফের একটা আছে, সেটা হচ্ছে গ্রিন কালার ছিল, আর সারার জন্য পিঙ্ক কালারের নিলাম। তো এবার উইন্টারে কিছু ড্রেস দেখছিলাম, আর আসলে মানে মন মতো কোনো কিছু মিলাতে পারছিলাম না। যেগুলো মন মতো পছন্দ হয়েছিল সারার জন্য, সেগুলো সাইজ হচ্ছিল না। তবে এই ড্রেসটা ভালো লেগেছে, এটা মনে হয় একটু বড় হবে। আর শীতে তো আসলে হাফ হাতার ড্রেস অতটা পরানোও হবে না, তাই চিন্তা করছিলাম নিব কি না। আর এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে আপনাদের ভাইয়ার আফিফের জন্য, কিন্তু এটা সাইজে হচ্ছে না, মানে ছোট হচ্ছে। আফিফের দেখেছি মানে লাকটা ওর আব্বুর মতো, সেটা হচ্ছে জামা কাপড়ের ক্ষেত্রে, মানে যেটাই কিনতে যাব, কালার হলে পছন্দ হলে সাইজ হবে না, আর সাইজ মতো হলে সেটা পছন্দ হবে না। এটা মানে আপনাদের ভাইয়ার ক্ষেত্রে বেশি হয়ে থাকে।
তো এই জন্য আমাদের একটু ঘোরাঘুরি করতে হয়, কিছুই করার নেই। আর বাচ্চার বাবা সবসময় এমন এমন জিনিস পছন্দ করে যেগুলো হচ্ছে 3-4 বছরের বাচ্চা পড়তে পারবে এরকম। তো সে বলে যে এগুলো নিয়ে নাও, পছন্দ হয়েছে, ও তো বড় হবে তখন পড়বে, মানে এরকম অবস্থা। আর সে এই ড্রেসটা খুবই পছন্দ করেছে, ড্রেসের কাছ থেকে নড়ছিলই না, কিন্তু এটা আসলে সাইজ মতো হয়নি, তাই নেওয়া হয়নি। দাঁত কয়টা হয়েছে? দাঁত কয়টা হয়েছে বলো? হ্যাঁ, আর বাহিরের এসব শীতের কাপড়ের দোকান দেখলেই বোঝা যায় যে শীত আসলে চলে এসেছে, মানে খুবই কেনা বেচার একদম ধুম পড়ে গিয়েছে। তো তারপরে বেস্ট বাইতে যাওয়ার দরকার ছিল, কিছু জিনিস নিব, তো সেখানেও যাব। আর আসলে টুকিটাকি কিন্তু ঘরের জিনিস একটার পর একটা প্রয়োজন ফিল হয়, নিতে হয়, বা ব্যবহার করার পর সেটা পুরাতন হয়, মনে হয় যে নতুন আরেকটা লাগবে। তারপর মার জন্য কিছু জিনিস নিতে হবে, সেটা হচ্ছে মা বাড়িতে যখন যাবে তখন নিয়ে যাবে। তো যখন আসলে বের হই দেখা যায় টুকটাক করে কিনে নেই। তো তারপরেই তো আরএফএলের দোকানে আসলাম, এখান থেকে একটা তাওয়া নিলাম, জানি না এটা কেমন হবে, মানে রুটি ভাজার জন্য মা চাচ্ছিল আর কি, মার জন্য নিলাম। আর আরও কিছু জিনিস এখানে দেখছিলাম, একটা পানির পট নিতে হবে, কারণ আফিফ বাবার বাসায় যেটা আছে সেটার মুখ খুব সুন্দর করে খুলে পানি সব ফেলে দেয়, তাই শক্ত মানে মুখাওয়ালা কোনো বোতল নিতে হবে যাতে সে পানি ফেলতে না পারে। আর কাচের কোনো জিনিস তো ব্যবহারই করা যাবে না, কারণ সে ভেঙে ফেলবে। তো কিছুদিন আমাদের একটু প্লাস্টিকের জিনিসের উপরই নির্ভরশীল হতে হবে। আর এখানে কিছু বল দেখলাম, খুবই ভালো লাগলো, তো আফিফের জন্য নিয়ে নিলাম। আর আফিফ বিশেষ করে বল জিনিসটা খুবই পছন্দ করে, বল, গাড়ি। আসলে বাচ্চাদের কিন্তু আকর্ষণ মনে হয় ছেলে বাচ্চাদের এগুলোর উপরই বেশি থাকে, তো সেগুলো নিলাম। আর এদিকে বের হওয়ার সময় আফিফের আব্বু এই ঘোড়া দেখছিল, কারণ তার বাচ্চা যেখানেই যায় এটা উঠতে সে খুব পছন্দ করে। তো এখানে আবার সে ঘোড়া দেখলো, আর এটার উপর নাকি ডিসকাউন্ট চলছে, তা যাই হোক সেটা দেখলাম। আর বাসায় ফিরে যাব তার আগে হচ্ছে একটু পানশিতে যাব, সেখান থেকে হচ্ছে হালিম নিব, বাসায় গিয়ে সবাই যাতে একসাথে খেতে পারি এই জন্য। তো হালিম নেওয়ার পরে এই তো আমরা বাসায় চলে এলাম। আর এবার যার যার মতো হালিম আর নান রুটি নিয়ে খেতে বসে পড়েছি। পানশির হালিম খেতে কিন্তু ভালোই লাগে, সিলেটে মোটামুটি পানশির হালিমটাই ভালো লেগেছে, অন্য জায়গাটা তেমন একটা ভালো লাগেনি। আর বল দেওয়ার পরে আফিফ কিন্তু ভীষণ খুশি, এই যে দেখুন সে খেলছে। তুমি খুশি হয়েছো বাবা? বল নিবা? নিবা? এটা 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 এই দেখো। তোই তো আমরা বাহির থেকে চলে আসলাম, আর সবাই খালি বলেন আফিফ বাবাইকে না দেখলে আপনাদের ভিডিও সম্পূর্ণ মনে হয় না। তো এই তো আফিফ বাবাইকে সামনে নিয়ে আসলাম। বাবা একটু সালাম দিয়ে দাও তো সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে সালাম দিয়ে দিয়েছে আপনাদের আফিফ বাবাই। সে মাশাআল্লাহ এখন সবকিছু এই অল্প অল্প করে শিখতেছে। আর হচ্ছে এই তো তো ভাবলাম আসলে বাসায় আসার পরে কি হয় জানেন, মানে বাহির থেকে আসার পরে না আমার খুব টায়ার্ড লাগে, এটা আমার একদম অনেক আগের অভ্যাস, যার কারণে হচ্ছে আমি যদি অল্প একটু সময়ের জন্য যাই তাও আমার ক্লান্ত লাগে। তো এই জন্য বাসায় এসে তারপর আর ইচ্ছে হয় না যে মানে একটু কথা বলি, বা এই যে কথা বলার আগে একটা প্রিপারেশনের কিন্তু দরকার হয় যেমন এই যে ক্যামেরাটা সেট করো, তারপরে একটু বসো, একটু কথা বলো, তো একটু আনইজি লাগে আর কি। তো যাই হোক, তো এই তো কেনাকাটা তো শেষ করে আসলাম, আর এখন একটু কথা বলি, কারণ হচ্ছে ইদানিং বিশেষ করে আমি হাতের কাজের টিউটোরিয়ালগুলোর অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছি। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে কুরুশ কাটার কাজের, তারপরে হচ্ছে রিবন স্টিচের, বেশ কিছু আমি মানে হচ্ছে গিয়ে হাতের কাজের উপর রিকোয়েস্ট পাচ্ছি যে আপু এটা করে দেখান। তো সবার কাছে এই জন্য আমি অনেক বেশি দুঃখিত, যারা আমার হচ্ছে হাতের কাজের জন্যই আমার চ্যানেলের সাথে আছেন, আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কাছে খুবই দুঃখিত। কারণ হচ্ছে আমার একটু সময় লাগবে আপনাদের হাতের কাজের টিউটোরিয়ালগুলো দেওয়ার, কারণ একটা হাতের কাজের টিউটোরিয়ালের ভিডিও করতে যথেষ্ট সময় লাগে, তাছাড়া হচ্ছে মানে একটু পরিশ্রমটা বেশি র্যান্ডম অন্যান্য ভিডিওর তুলনায় আর কি। তো এই বুড়াটার জন্য আসলে এখন এগুলো করতে পারি না, একটু কষ্ট হয়ে যায়, তারপরও আমি খুব চেষ্টা করি। দেখা যায় যে যখন আমি হাতের কাজগুলো করে অনেকেই কিন্তু বলেন যে আপু আপনি কাজগুলো কখন করেন, তো দেখা যায় ও একটু ঘুমিয়ে থাকে, বা ওরে খাওয়াইলাম, খাওয়ানোর পরে ওর মুডটা একটু ভালো, ও আধা ঘন্টা 1 ঘন্টা খেলবে, ওই টাইমটাই কিন্তু কাজগুলো করি। তো আমার জন্য কিন্তু একটু বেশি টাফ হয়ে যায়, তবে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আপনারা সবসময় চান আর আমিও চাই আমার এই হাতের কাজটা কন্টিনিউ করতে, তো অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা পাবেন।
আর ইদানিং আরেকটা বিষয় সবাই বলে যে আপু আপনি খুব অসুস্থ লাগে দেখতে, নিজের খেয়াল নেন। তো সেক্ষেত্রে বলবো যে নিজের খেয়াল নেওয়ার যথেষ্ট চেষ্টা করি, বাট যখন একজন মা হবেন বা মা অবস্থায় থাকবেন তখন আসলে বাচ্চার চিন্তাটাই চলে আসে, নিজের চিন্তাটা ওভাবে আসে না। যেমন বাচ্চা কখন খেলে ভালো বা কখন ঘুমালে ভালো, তো ওই সব চিন্তায় বা বাচ্চাটা কেয়ার করতে করতে নিজের উপর একটু অবহেলা হয়ে যায়। বাট তারপরেও দিন শেষে মনে হয় যে হ্যাঁ নিজের একটু কেয়ার করি, আর সেটা করাই আসলে উচিত, কিছুই করার নেই, তো সেটা করব। আর হচ্ছে গিয়ে আরেকটা কথা যেটা মানে আপনাদের সাথে শেয়ার করব করে আর করা হচ্ছে না, সেটা হচ্ছে স্কিন কেয়ারের, শীতের জন্য স্কিন কেয়ারের বিষয়ে অনেকেই বলছেন। তো চেষ্টা করব আমি যে স্কিন কেয়ারগুলো আমার জন্য করে থাকি সব সময় কম বেশি, তো সেগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার। আর আরেকটা বিষয় হয় কি যে মনে করেন আপনাদের সাথে শেয়ার করে একটা ভিডিও তৈরি করবে এবং আমার যত্ন নেওয়াটাও হয়ে যাবে, সেটা করতে গেলে কি হয় যে আমাকে অপেক্ষা করতে হয় যে কোন টাইমটায় করলে আমার জন্য ভালো হয়। এতে কি হয় আমি নিজেও করতে পারি না যেটা সত্যি কথা। যেমন উইন্টারে আসলে মানে আমার গত বছর আর এই বছর দেখতেছি প্রচুর হচ্ছে গিয়ে খুশকির সমস্যা হচ্ছে, এটা আগে ছিল না। তো গত বছর যখন হয়েছে তখন মানে আমি যখন ডাক্তারের সাথে কথা বললাম, তো তখন ওইটা চিন্তা করছি যে হয়তো বা ওই সময়টা তো আফিফ হয়েছে নভেম্বরে, তো হয়তো বা প্রেগনেন্সির কারণে কোনো কিছু হতে পারে। বাট এই বছর দেখে বুঝলাম যে না আসলে এটা মানে হয়তো বা বয়সের সাথে সাথে এটা হচ্ছে বা এরকম কিছু। আর ডাক্তার যখন দেখিয়েছিলাম তো তখন বললো যে এটা আসলে বংশগত একটা ব্যাপার, তার মানে হচ্ছে আমার আম্মুরও আছে আব্বুরও আছে, তো সেই থেকে আমারও হতে পারে, এটাই স্বাভাবিক। তো এই বছর একটু বেশিই দেখা যাচ্ছে। তো তারপরেও আমি কিছু ঘরোয়া আসলে প্যাক ইউজ করি চুলের জন্য, যেগুলো করলে আসলে খুশকিটা সেরকম থাকে না, কিন্তু সেটার জন্য যে সময়টা দরকার ম্যানেজ করা সেটাই কুলায় উঠতে পারি না। আর শীতের মধ্যে বেশি যত্ন নিতে পারি না এই কারণে, কারণ শীতে আমার ঠান্ডার পরিমাণে বেশি মানে লাগে আর কি, সর্দি লেগে যায় বা ঠান্ডা যখন হেয়ার মানে চুলে কোনো প্যাক দিলে সেটা কিন্তু বেশ কিছুক্ষণ চুলে রাখতে হয়। তো সেই কারণেই হচ্ছে গিয়ে প্রবলেমটা হয়, যেমন আমি চুলে দিয়ে রাখবো দেখা যাবে আমার ওটার জন্যই ঠান্ডা লেগে গেছে। আর যেহেতু এই বুড়াটা আছে, বুড়াটার জন্য এখন অনেক কিছুই মানে নিজের অযত্ন করতে হচ্ছে, কিছু করার নেই, তবে সমস্যা নেই। তারপরও আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে, এটাই হচ্ছে গিয়ে বড় বিষয়। বাবা তুমি একটু দাঁত দেখাই দাও তো আন্টিদের, আঙ্কেলদের দাঁতগুলো দেখাই দাও তো। অনেকেই জিজ্ঞেস করে আফিফের কয়টা দাঁত হয়েছে, আফিফের 4টা দাঁত হয়েছে না বাবা, বাবা 4টা দাঁত হয়েছে না? সে আর বসবেই না অনেকক্ষণ বসেছে কোলে, সে এখন আর বসবে না। তো ঠিক আছে, আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করে ফেললাম, এবার হচ্ছে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও আমি এই রেসিপিটা বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তো আবার আপনাদের সাথে শেয়ার করছি, তো চলুন। তো আজকে এখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, যদিও রেসিপিটা অনেক দিন আগের করা। এটা হচ্ছে 28 তারিখে করা, গত মাসের। দেখতেই পাচ্ছেন আমি ডেটটাও দিয়ে দিলাম এই জন্য। আসলে ওই সময় হচ্ছে গিয়ে বিদ্যুৎ ভাই এসেছিল, অনেকেই চিনবেন। তো বিদ্যুৎ ভাই হঠাৎ করেই জামালপুর থেকে এসেছিল সিলেটে। তো তখন হচ্ছে গিয়ে সে আগে থেকে খালি বলতো সে নাড়ু খেতে খুবই পছন্দ করে, মানে মিষ্টি জাতীয় জিনিস। তো সে আম্মুকে আমাকে বলে রেখেছে যে আন্টি আমি আসলে আমাকে নাড়ু খাওয়াবেন। তো বিদ্যুৎ ভাই হঠাৎ করেই এসেছে। আর এদিকে ওই দিনই আফিফের আব্বু হচ্ছে নারকেল নিয়ে এসেছিল, কারণ যেহেতু শীত চলে এসেছে টুকটাক পিঠা খাওয়া হবেই, তো যার কারণেই নারকেল নিয়ে এসেছিল। তো ভাবলাম যেহেতু নারকেল আছে আর বিদ্যুৎ ভাইও এসেছে, তো তার লাকে আসলে হচ্ছে গিয়ে কি বলে নাড়ু হয়তো আছে, আর গুঁড়ো নিয়ে এসেছিল হচ্ছে গিয়ে আফিফের আব্বু। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে দেরি না করে নাড়ু বানিয়ে ফেলি, আর বাসার সবাইও খুব পছন্দ করে, আফিফের আব্বু খুব পছন্দ করে। তো সেই জন্যই নাড়ুর বানানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এদিকে আফিফও খেলাধুলা চলছে। আর আমি আসলে আফিফকে মোটামুটি সব কিছুই ধরতে দেই, বা আমরা যেই কাজটা করি সেও যাতে আমাদের সাথে থাকে এইভাবেই রাখি। না শব্দটা একটু কম বলার চেষ্টা করি, কারণ আমার মনে হয় বাচ্চাদের না বললে ওরা বেশি একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে রেগে যায়। আর সব কিছুতেই যদি ওদের বাধা দেওয়া হয় তাহলে ওরা নিজেরাও বোঝে না যে আসলে কোন কাজটা ওরা করবে। তো যাই হোক, নারকেল কোরানো শেষ, আর এখানে হচ্ছে গুড়গুলো একটু পাতলা করে কেটে নেওয়া হয়েছে যাতে সহজে গলে যায়। এবার আম্মু হচ্ছে নারকেল আর গুড়গুলোকে খুব ভালো করে কচলে নেবে। আর এই রেসিপি আমি কিন্তু এর আগে অনেকবার শেয়ার করেছি, এই জন্য অত ডিটেলসে করছি না, তাও মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। আর আম্মুর হাতের নাড়ু খুবই ভালো হয়। তো এবার খুব ভালো করে এটা একটু চটকে নেবে, এতে করে মানে এটা মিশে যাবে খুব সুন্দর, আর নাড়ুটাও খুব সফট হয়। আর বিদ্যুৎ ভাই আসার সময় তাদের ওখানকার ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে এসেছিল ময়মনসিংহের। তো মিষ্টিগুলো খুবই টেস্টি ছিল, যদিও আমি কিন্তু একটাও খাইনি সবাই বলছিল বাসার
তো এই জন্য বললাম, অনেকগুলো মিষ্টি অলরেডি সবাই খেয়ে ফেলেছে। আর এই তো তারপরে ওদিকে নাড়ু বানানো হচ্ছে। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করেছিলাম দিব করে, আর আসলে দেওয়া হচ্ছিল না, তো আজকের ভিডিওর সাথে এই জন্য অ্যাড করে দিলাম। তো এগুলোকে খুব ভালো মতো এখন ভেজে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। আর ভেজে নেওয়ার পরে যখন দেখবেন যে নারকেলটা একদম প্যান থেকে উঠে আসতেছে এবং একটার সাথে একটা দলা পাকিয়ে যাচ্ছে, তখনই আসলে বোঝা যায় যে নাড়ুর জন্য এটা হয়ে গিয়েছে। তবে অতিরিক্ত ভাজলে কিন্তু তখন আর এই গোল শেপটা দেওয়া যায় না, একদম ঝুরঝুরা হয়ে যায়। তো সেদিকে একটু খেয়াল রাখতে হয়। এমনিতে কিন্তু নাড়ু বানানো অত একটা কষ্টের কিছু না। তো তারপরে এই তো নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, আম্মু আর আমি বানাচ্ছি। আসলে মা এইসব কাজে তেমন একটা আগায় না, আর হচ্ছে গিয়ে এই জন্য অতটা বলিও না, কারণ যার যেটা করতে ভালো লাগে সে সেটা করুক, এটাই হচ্ছে গিয়ে কথা। আর অল্প যেহেতু বেশি সময় লাগবে না, এই জন্য আম্মু আর আমি বানিয়ে ফেলছি। তো মা দেখা যায় মাছ কাটাকাটি এইসবে আবার সে পটু, তো এইসবে সে নিজে থেকেই এগিয়ে আসে। তো এই তো নাড়ু বানানো শেষ, আর আজকের এই ছিল ভিডিও। তো যাওয়ার আগে আবারও সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা, আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।